না পারবো না, আটকেছে আমি জানি না। আটকানো মানে হয় না, যে কোনো অনুষ্ঠান হয় বাংলায়। রামনবমী তো হঠাৎ করে আজকে হচ্ছে না, যুগ যুগ ধরে বাংলায় রামনবমী পালিত হয়। আমরা ছোট থেকে রামনবমী পালন দেখে এসেছি। এখন ব্যাপারে যে কোথায় কি হচ্ছে, কোনো সমস্যা, কোনো মানে সমস্যা, আইন পরিস্থিতি বা সেখানকার নিরাপত্তা পরিস্থিতি, সেটা আমার জানা নেই। কিন্তু রামনবমী, ঈদ, বকরিদ, দুর্গাপুজো, কালী পুজো সবই বাংলায় হয়। সমস্যা কেউ বলছে না। কোথায় রামনবমী হলো কি হলো না, ইফতার হলো কি হলো না, তাই নিয়ে রাজনীতি করার কোনো মানে হয় না। যে কোনো প্রতিষ্ঠানে যা যা হওয়া উচিত তাই তাই হবে। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে ছোট থেকে দেখে এসেছি, সেখানে দেবী সরস্বতীর বন্দনা হয়। এখন তা কেউ যদি মনে করে রামনবমী হবে, করতে পারে। কেউ যদি মনে করে তার মধ্যে ইফতার ঢোকাতে পারে। এগুলোর মধ্যে যেগুলো রাজনৈতিক ব্যাখ্যা বা রাজনৈতিক ভালো মন্দ, লাভ ক্ষতির অঙ্ক কষা ঠিক না বলে আমি মনে করি। বাংলায় এই সমস্ত ছিল না। সাম্প্রদায়িক ভাবধারা, সাম্প্রদায়িক বাতাবরণ এই বাংলার রাজনীতিতে, নির্বাচনে ছিল না। ক্রমশ সাম্প্রদায়িকতার বিভাজন এই বাংলাকেও গ্রাস করতে চেষ্টা করছে। আজকের বিভিন্ন রাজনৈতিক দল, তারা বাংলার রাজনীতিটাকে ক্রমশ ইন্ডিয়া জোট ভেঙে বেরিয়ে এসে মমতা ব্যানার্জি নিজে মোদির হাত শক্ত করেছে, এবং মোদিকে খুশি করতেই দিদি ইন্ডিয়া জোট ভেঙে আজকে তিনি তার মতো করে লড়ছেন। এবং অনেক কিছু দেখছেন আপনারা, যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে, হেমন্ত সোরেনের বিরুদ্ধে ইডি, সিবিআই যে তৎপর, বাংলায় খোকাবাবুর বিরুদ্ধে তৎপর হয় না। কারণটা তো সহজ অনুমীয়, সহজ সরল কারণ। দিদি মোদির সঙ্গে সমঝোতা করে চলে, তাই কিছু হয় না। অভিজিৎ দাস ববি, যিনি দুবার হারা প্রার্থী, শুধু হারা নয়, এটা আমাদের কাছে খবর যে খোকাবাবুর রেকমেন্ডেশনে প্রার্থী দেওয়া হয়েছে। বিজেপি পার্টি, মোদি পার্টি, তারা নিজেরা খোকাবাবুকে তোফা দিতে চাইছে এটা। আর কিন্তু বাম, কংগ্রেস সেখানে প্রার্থী দিয়েছে। আমরা আমাদের মতো করে, তারা আমাদের সঙ্গে ছিল না, বামেদের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল, কংগ্রেসের সঙ্গে কোনোদিনই ছিল না। আপনারা খুব ভালো করে জানেন, 16 সাল থেকে আমি বলে এসেছি আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তারা বলেছিল যে আইএসএফ লড়বে, তো আমরা আইএসএফ যদি লড়ে তাহলে আমরা ছেড়ে দেবো সেই জায়গা। আইএসএফ লড়েনি, পালিয়েছে, তাই আমরা ওখানটায় বাম ক্যান্ডিডেট দিয়েছে, আমরা তাকে সমর্থন করছি। কি হবে তার মানে কি, এখানটাই বাম কংগ্রেস জোটের যে প্রার্থী, তার শক্তি আছে বলেই কিন্তু এত তাগদা মারছে মোদি এবং দিদি। তাদের জন্য বিপদ তারা বুঝেই আজকে রায়গঞ্জ জুড়ে একদিকে দিদি, একদিকে মোদি, এই দাপাদাপি চলছে। কেন্দ্রীয় স্তরের কোনো আসতে পারে কেউ, রাহুলজি আসতে পারে, ঠিক, সব ঠিক হয়। কিন্তু চেন্নাই জুয়ার লটারির মালিকের 600 কোটি টাকা দিদির তহবিলে কি করে আসে, এটার কারণ জানা দরকার। জুয়ার মালিক, লটারির মালিক মিনস জুয়ার মালিক, এক জুয়া কোম্পানির মালিক, সে 600 কোটি টাকা দিদিকে দিচ্ছে কেন? সারা বাংলা জুড়ে জুয়ার ঠেক আপনারা জানেন, সারা বাংলা জুড়ে মদের ঠেকের কথা জানেন। সেই সব ঠেকদাররা হঠাৎ দিদিকে চাঁদা দিচ্ছে কেন? আপনাদের আরো জানি নাকি, এই রায়গঞ্জ এলাকার হাজার হাজার মানুষ সারদা চিটফান্ডের শিকার হয়েছে। সেই সারদা কোম্পানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা 23 কোটি টাকা মমতা ব্যানার্জির ইলেকটোরাল বন্ডে চাঁদা দিয়েছে। চোর আর শয়তানকে বিজেপি আর তৃণমূলের মধ্যে এ ফারাক করা খুব কঠিন। চোরে চোরে মাসতুতো ভাই, এটুকু আমি বলতেই পারি। বিজেপি তৃণমূল চোরে চোরে মাসতুতো ভাই, এটুকু বলতে পারি। সারা বাংলাকে লুট করেছে তৃণমূল, সবাই চোখে দেখতে পাচ্ছে। আর ভারতবর্ষকে ইলেকটোরাল বন্ড দেখিয়ে দিয়েছে কি করে ভারতবর্ষকে লুট করা হয়েছে। 4 লক্ষ কোটি টাকার টেন্ডার সস্তায় পাইয়ে দিয়ে, ম্যানেজ করে পাইয়ে দিয়ে মোদি সরকার তাদের ইলেকটোরাল বন্ডের টাকা ম্যানেজ করেছে, প্রমাণ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা তো একটা দিক। যদি পিএম কেয়ার্স ফান্ডের টাকা, আমরা জানতে চাইছি পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা কে জমা দিয়েছে, তাহলে দেখবেন মোদি সরকারের যে স্বচ্ছতার বাণী, সেই বাণী মাটিতে মিশে যাচ্ছে। ইলেকটোরাল বন্ড নিয়ে মোদি সরকারের স্বচ্ছতার বাতেলা, স্বচ্ছতার ভাষণ বাজারে আজকে প্রতিষ্ঠিত। স্বচ্ছতার নামে মোদি সরকার কি করেছে, তোলা আদায় করেছে। ইলেকটোরাল বন্ড মানে বিজেপির তোলা আদায়, সিম্পলি তোলা আদায়, অর্থাৎ চান্দা দো ধান্দা লো, একদম সিম্পলি এই থিওরিতে এই ইলেকটোরাল বন্ডের টাকা ম্যানেজ করা হয়েছে।
নরেন্দ্র মোদী আজকে রায় দিয়েছে। সন্দেশখালী নিয়ে আমাদের অনেক বক্তব্য আছে। সন্দেশখালী বিষয় সকলের কাছে জানা আছে, তাই তারা বলছে, তাদেরকে বলার সুযোগ করে দিয়েছে দিদি। তবে সন্দেশখালী নিয়ে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি কংগ্রেস করে না, সেটা বিজেপি করছে, তৃণমূল করছে। কারণ সন্দেশখালীতে যারা অপরাধী তারা অপরাধ করেছে, তাদের কোনো জাত নেই, চরিত্র নেই, ধর্ম নেই, বর্ণ নেই, তারা অপরাধী মিনস অপরাধী। তাদেরকে নিয়ে ধর্ম সাম্প্রদায়িক যে রাজনীতি সেটা কংগ্রেস করেনি, কংগ্রেস এটাকে সমর্থন করে না। বিজেপি পরিচালিত ভারতবর্ষে আজকে মহিলারা কতটা সুরক্ষিত সেটা নরেন্দ্র মোদীর নিশ্চয়ই জানা আছে। সারা ভারতবর্ষের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে ভারতবর্ষে, সারা ভারতবর্ষে প্রতিদিন ধর্ষণের ঘটনা, নারী অত্যাচারের ঘটনা বেড়ে চলেছে। এটা আমি না, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এই কথা বলছে। প্রতিদিন ভারতবর্ষে 80 থেকে 90 জন মহিলা ধর্ষিত হয়, ভারতবর্ষের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বলছে এই কথা। সন্দেশখালী বাংলায়, এরকম সন্দেশখালী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মোদীর পরিচালিত রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার কোনো ব্যাখ্যা মোদী সরকার দিতে পারছে না। কিন্তু সন্দেশখালী নিশ্চয়ই আমাদের সকলের লজ্জার কারণ। আমরা সকলে লজ্জিত, অপমানিত, সারা বাংলার মাথা হেট হয়ে গেছে। শুধু তাই নয়, যে সন্দেশখালী ঘটনায় আজ পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবার দুঃখ প্রকাশ, একবার সেই সমস্ত দুঃখী পরিবার, অত্যাচারিত পরিবারের পাশে দাঁড়ানো কোনোদিন চেষ্টা করেননি। মামাটি মানুষের সরকারের প্রতিমূর্তি হয়ে মমতা ব্যানার্জি সন্দেশখালীর মতো জায়গায় মা বোনদের উপরে যে নৃশংস অত্যাচার হচ্ছে বছরের পর বছর, তার জন্য একটা বাক্য তিনি বিনিয়োগ করেননি। ফলে আজকের সন্দেশখালী ঘটনার যিনি সব থেকে বড় স্রষ্টা, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। বলতে পারছি যাতে তাদের অভিযোগ তৃণমূল জবাব দেবে। আমরা জানি মোদী দিদি যা যা প্রকল্প আছে ভারতবর্ষে, সেই সমস্ত প্রকল্পের জনক ছিল কংগ্রেস পার্টি। পশ্চিমবঙ্গে প্রকল্পগুলো লুট হচ্ছে, ভারতবর্ষে লুট হচ্ছে। যেমন আপনার কৃষিতে বিমা লুট হচ্ছে, স্বাস্থ্য বিমা লুট হচ্ছে। আমরা সব তথ্য দিয়েছি, এগুলো সিএনএজির অবজারভেশন আছে এই নিয়ে। সিএজি এই নিয়ে অনেক অবজারভেশন দিয়েছে। আজকে উজ্জ্বলা যোজনা নামে বলা হয় মুফতে সিলিন্ডার দেওয়া, কিন্তু সেই উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার এখন ফেলে দিয়ে মানুষ আবার ঘুঁটে কাঠ ব্যবহার করছে। এগুলো অনেক বড় প্রেক্ষাপটে আলোচনার বিষয়, একটা রাজ্যের বিষয় নয়। আমাদের রাজ্যে কি হয় আমরা সবাই জানি, 100 দিনের কাজ লুট হয়, ঘরের টাকা লুট হয়, এমনি লুট চুরি, এটা বাংলার তো সবাই জানে, এগুলো নতুন করে বলার কিছু নেই। চুরি আজকে এই রাজ্যে তৃণমূলের নেতৃত্বে, তৃণমূলের আমলে যেভাবে শ্রীবৃদ্ধি হয়েছে চুরির, তার কোনো জবাব হয় না। করতে পারে। আমি তো চেয়েছিলাম আমাদের দিদি 100 দিনের কাজ কেন পাচ্ছে না মানুষ, তার জন্য একটা মামলা করুক এইরকম তেজ দেখিয়ে। কারণ 100 দিনের কাজটা আইনি অধিকার, সে আইনি অধিকার ভারতবর্ষ বাংলার গরিব মানুষ যে পেল না, সেই জন্য একটা আইনি মামলা করা উচিত ছিল। কারণ কাজের অধিকার, আইনি অধিকার সংবিধান দিয়েছে। তার দিদি খোকাবাবু যেন কোটি কোটি টাকা আগেও খরচা করেছে, এখনো করবে। শাহজাহান শেখদের, শিবু সর্দারদের, এই উত্তম সর্দার, শিবু হাজাদের যাতে আর ইডি টাটে না করে, তার জন্য সুপ্রিম কোর্টের দরজায় অনেক টাকা খরচ করছে দিদি। খোকাবাবুর জন্য তো খরচ করবেই, কিন্তু সাধারণ মানুষের জন্য দিদি সুপ্রিম কোর্ট গেল কই, প্রতিবাদ কই? আর হেলিকপ্টার আমাদের কোনো যায় আসে না। রাহুল গান্ধী হেলিকপ্টারও ইনকাম ট্যাক্স গেছে, আমাদের বয়ে গেছে, আমাদের গাড়িও সার্চ করে। এখন খোকাবাবু তো আলাদা কোনো দেশের কোনো নবাব বা রাজা নয় যে তার গাড়িতে কেউ, তার হেলিকপ্টার কেউ সার্চ করতে পারে না। ইলেকশন কমিশন মনে করলে পারে। আমি ইলেকশন কমিশনের পক্ষে কথা বলছি না, মনে করলে পারে। রাহুল গান্ধীরও হেলিকপ্টার সার্চ করেছে, তাই জন্য কংগ্রেস আমাদের গেল রব তো তুলেনি। এত ভয় কিসের? গেল রব আমরা তুলি না। শিবরঞ্জন দাশবংশীর ঘরে এসে আজকে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে বললেন, গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলাম কংগ্রেস আমলে, একটা ফাইল নিয়ে দরজায় মোদী এই ভারতবর্ষে আর কিছু হোক আর না হোক, বড় নাট্যকার, সবাই জানে, তথ্য সব বলবে। ভারতবর্ষের আজকের যে টাকা বন্টন, যেটা সব রাজ্যকে দেওয়াটা, এটা কোনো দয়া নয়। ভারতবর্ষের ফিনান্স কমিশন ঠিক করে এটা ডেভলিউশন, অর্থাৎ অর্থের বন্টন যেটা, এটা ভারতবর্ষের ফিনান্স কমিশন ঠিক করে। অতএব এতে মোদী কাউকে দয়া করছে না। টাকা মোদীর নয়, টাকা মানুষের, ট্যাক্স মানুষের। সেই ট্যাক্সের টাকায় হঠাৎ করে আজকে ভারতবর্ষে মাত্র 1% মানুষের হাতে ভারতবর্ষের সম্পদের 40% কেন? ভারতবর্ষের সম্পদের 40%-এর মালিক আজকে ভারতবর্ষের 1% মানুষ। আর আজকে ভারতবর্ষের সম্পদের 50%-এর মালিক ভারতবর্ষের 3% মানুষ। আজকে ক্ষুধার তালিকায় ভারতবর্ষ বাংলাদেশের থেকে পিছিয়ে গেছে কেন?
মাথাপিছু রোজগারের তালিকায় বাংলাদেশ নেপাল আমাদের থেকে এগিয়ে যায় কেন? প্রশ্ন তো অনেক কিছু আছে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। Coming up as a child, all I seen was sell. Mama stepped in, so yeah, stayed in that jail. Did K-robbing and kicking in doors. Still went from a hell to selling to no. But you see, shawty, my mom was a cheap rapper. Gotta be trill about it. And don't say shit if you can't be real about it. If you a thug, my nigga, then be a thug. If you sell drugs, my nigga, then sell drugs. Be real about it. Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।